সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে লোকনাথ বাবার মন্দিরে যাব চাকলা এবং কচুয়া। যদিও এবারে চাকলাটা যেতে পেরেছিলাম, কচুয়াটা আর যাওয়া হয়ে ওঠেনি। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ শুনেছিলাম যে যত বেলা বাড়বে তত নাকি ভিড় ওখানে আস্তে আস্তে বাড়ে। তো সকালবেলা পৌঁছে গেছিলাম, যদিও সেখানে রাস্তা চিনি না বলে যেতে বেশ দেরি হয়ে গেছিলো। 10:30টার সময় পৌঁছেছিলাম, গিয়েই ওখানে ফুল ডালা সব কিছু নিয়ে ঢুকে পড়লাম লোকনাথ বাবার মন্দিরে। যদিও আমরা ফাঁকা ফাঁকাই পুজো দিতে পেরেছিলাম, ভীষণ শান্তি ভরে ভক্তি ভরে আমরা পুজো দিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে চলে এলাম, একটুখানি ব্রেকফাস্ট সেরে নিলাম, কচুরি খেলাম, তরকারি খেলাম, সঙ্গে খেলাম চা। মন্দিরে প্রথমেই ডালা নিয়ে অনেক কটা ছবি তুলে নিলাম, তারপর আস্তে আস্তে মন্দিরে ঢুকলাম। তো সেখানে একটা 100 টাকার পর্চা মতন কাটতে হয়, যেটা মানে যতজন তোমরা পুজো দেবে ততজনের জন্য টাকা। এবার তোমরা যদি বাইরে থেকে পুজো দিতে চাও তাহলে তোমাদের জন্য ওই 100 টাকাটা লাগবে না। এবং প্রতিটা রাজভোগের জন্য যে রাজভোগ দেবে আমাদের দুপুরবেলা লাঞ্চ হিসেবে, তাতে 80 টাকা করে নেবে। কিন্তু আমাদের কপাল এতটাই ভালো ছিল যে আমরা ভান্ডারা পেয়ে গেছিলাম, তার জন্য আমাদের লাঞ্চের জন্য কোনো খরচ লাগেনি, আমরা ফ্রিতেই পুরোটা পেয়ে গেছিলাম। 100 জনের ভান্ডারার মধ্যে আমরা সেই লাকিয়েস্ট পার্সন যেটা ভান্ডারা পেয়েছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে জুতো যেগুলো জমা ছিল সেগুলো টাকা দিয়ে জুতো নিলাম। তারপরে ওরা অনেকক্ষণ ধরেই বাইরে বলছিল যে আমাদের কাছ থেকে টিপ পড়বে, তিলক কাটবে। আমি বললাম ঠিক আছে, পুজো দিয়ে আসি তারপরে ঠিক করবো। তো যাই হোক, টিপ পরিয়ে দিল ওরা নিজেরাই, এবং মাকেও পড়াতে কিন্তু ছাড়লো না। অনেকক্ষণ থেকে বলেছে ভালো থেকো, আবার এসো। সত্যি কথা বলতে আমরা পুজো দিয়ে এসে প্রচণ্ডই টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ সেদিনকে এতটাই রোদ ছিল যে আমরা সত্যি প্রচণ্ডই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, 1:30টার আগে তো আবার লাঞ্চ দেওয়া শুরু করবে না। তো তারপরে পুজো দেওয়ার পরে 12টা বা 12:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে বেশ বসেছিলাম মন্দিরের চত্বরটা চারিদিকে একটু ঘুরছিলাম। তো এবারে আমি, দিদা, মা এবং বাবা মিলে ঘুরে এলাম চাকলা। এবং মন্দিরটা এতটাই সুন্দর, যারা ওখানে যাওনি তারা প্লিজ ওখানে ঘুরে আসো, কারণ তোমরা একটা আলাদাই শান্তি পাবে ওই মন্দিরটায় গেলে। সব মন্দিরই আমি জানি একই, কোনো ডিফারেন্স হয় না, বাট স্টিল এতটাই গরম ছিল যে ডাবের দোকান থেকে হঠাৎ করে মনে পড়লো যে একটু ডাব খাই। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো মা বললো চল আমরাও ডাব খাবো সবাই। তো সবাই মিলে আমরা ডাব খেলাম, একটু দরদামও করা হলো ডাবে। তারপরে দোকান দোকান যখন ঘুরছিলাম তখন আমার শুধু খেলনার দিকে নজর যাচ্ছিল। আর মা বলতো তুই কি কোনো ছোটো বাচ্চা যে তো শুধু খেলনার দিকে নজর যাচ্ছে? তো স্টিল আমি একটা ছোট ওই ফ্যান কিনেছিলাম, আর ওখান থেকে দিদা আরও অনেক কিছু কিনেছিল টুকটাক। তো এইসব করতে করতেই মোটামুটি 1:30টা বেজে গেছিলো এবং রাজভোগের লাইন শুরু হয়ে গেছিলো, বিরাট বড় এক লাইন। আমরা আগে আগে গিয়ে লাইন দিয়ে দিয়েছিলাম, নাহলে পরে অনেক ভিড় হয়ে যাবে। তো যেই জায়গাটা খাবার জায়গা, প্রচণ্ডই একটা বড় স্পেস, সেখানে এক টাইমিংয়ে অনেক লোক ধরে। তো আমাদের তো টাকা দিতে হয়নি, আমরা ভান্ডারা পেয়ে গেছিলাম। তো এত সুন্দর আয়োজন, প্রথমেই দিয়েছিল খিচুড়ি এবং সঙ্গে লাবড়া, কিন্তু এটা ছিল লোকনাথ বাবার আসল যে প্রসাদ। কিন্তু আসল যেই মেনু তার মধ্যে কিন্তু ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, আরও অনেক কিছু। ওদের নাকি নিয়ম রয়েছে যে 7 রকমের ভোগ দিতে হয়। তো এখানে 7 রকমেরই কিন্তু ভোগ ছিল, পোলাও, খিচুড়ি, লাবড়া সব মিলিয়ে কিন্তু 7 রকমই ছিল। এবং খেতে সবকটা আইটেমসই কিন্তু অসাধারণ এবং ভীষণ টেস্টি, তোমাদের একটা আলাদাই মনে শান্তি আসবে। আমরা যখন ফিরছি ওখান থেকে তখন দেখি হঠাৎ করে প্রচুর কুল, এবং কুল খেতে তো সবসময় ভালো লাগে, সারা বছর কুল খেতে পারি না সরস্বতী পুজোর জন্য। তো প্রচুর কুল দেখে তখন পাইকারি দামে 1 কিলো কুল কিনে নিলাম, এবং কুলগুলো সত্যি প্রচণ্ডই মিষ্টি খেতে। তো এই কুল কিনে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।